তুমি চারটিকি ধরে রাজনীতি করো, সে মাথা নিচু করে মমতা ব্যানার্জিকে প্রণাম করে, আর তুমি মমতা ব্যানার্জির দাম জিজ্ঞেস করছো। এই মমতা ব্যানার্জির দাম শোনো, শুধু ছবি দেয়নি, একটা ছবি এমনই আছে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী সসম্মানে একজন মুখ্যমন্ত্রীকে ঘাড় নিচু করে প্রণাম করছেন। এটাই হচ্ছে সৌজন্য, এইটাই ভারতীয় জনতা পার্টি। যে মুখ্যমন্ত্রী তাকে শুরুই করেছিল যে কোমরে দড়ি দিয়ে নিয়ে আসবে, এবং সেই রুচি নাবতে 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 এমন জায়গায় পৌঁছে গেছে যে মুখ্যমন্ত্রী এমন ভাষা ব্যবহার করছে যেটা পাবলিকে ব্রডকাস্ট করা যাচ্ছে না। সেইখানে এইসবের সত্ত্বেও মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তাকে সঠিক সম্মান দিচ্ছেন, এবং নারী হিসেবে তো বটেই, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী। সেইটাকে নিয়ে অভিষেকের মতন একটা উদ্ধত বাঁদর এমন এমন কথাবার্তা বলছে যে দাম ঠিক করে দিচ্ছে, ওটা ওর ব্যক্তিগতভাবে গায়ে লেগেছে, আমি বুঝতে পারছি। নিজেদের ব্যাকগ্রাউন্ডটাও তো একটু নিজের চেক করা দরকার। বাইরের লোকজন যা বলে যদি এতটাই গায়ে লাগে তাহলে একটু নিজেদের মধ্যে আত্মসমীক্ষা করা দরকার আমার মনে হয়। তাই আমরা বলছি মোদি যা দেশ থাক, আমরা বলছি মোদি যা দেশ থাক। ওনার বলায় কী চায় আছে, এই দেশই মোদিজিকে চাইছে। এবং সারা বিশ্ব জুড়ে যে এত বড় নেতা, যেখানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে পর্যন্ত তার ওপিনিয়ন লাগে, যুদ্ধ থামাতে গেলে মোদিজিকে ডাকতে হয়। তো আমার ভাবতে লজ্জা হয় যে এই তমলুকের মাটিতে বিজেপি এমন একজন প্রার্থীকে দাঁড় করিয়েছে যে শুধু বাংলা বিরোধী নয়, যে দেশ বিরোধী, দেশদ্রোহী। এবার সংবাদ মাধ্যমরা বলবে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিজিৎ গাঙ্গুলিকে দেশদ্রোহী বলেছে। আমি দেশদ্রোহী বলছি, কেন বলছি? যে ভদ্রলোক নাথুরাম গডসে আর গান্ধীর মধ্যে বেছে নিতে ইতস্তত বোধ করে, তার থেকে বড় দেশদ্রোহী কেউ হতে পারে না। সে তো ওদের পার্সপেক্টিভ। তাহলে মেদিনীপুরের ইতিহাস জানে না। মেদিনীপুরের প্রেক্ষাপটে কতগুলো আন্দোলন হয়েছে এবং কতগুলো স্বাধীনতা সংগ্রামের আন্দোলনের সূত্রপাত হয়েছে ওরা জানে না। কারণ ওদের ধারণা হচ্ছে ওই যেটা নন্দীগ্রামে শুরু হয়েছিল ওখান থেকেই সূত্রপাত। সেটাই যদি আমি ধরি, যাদের জন্য, যাদের ঘাড়ে ভর করে নন্দীগ্রামের আন্দোলন সাকসেসফুল হলো, আজকে তাদেরই বাপ বেটা বলে সম্বোধন করছেন মাননীয় শিশির অধিকারী। কত সিনিয়র একজন রাজনীতিবিদ। আমি যদি ব্যক্তিগত সম্পর্ক যদি ভুলেও যাই, বয়সের সম্মানটা তো তাকে দিতে হবে। আর যে দুদিন আগে, 15 বছর আগে, এই যে বারবার তো দেখাচ্ছে বিভিন্ন চ্যানেল, তখন শুভেন্দু অধিকারী সোনার ছেলে ছিল, হঠাৎ এখন সে গদ্দার হয়ে গেল। হ্যাঁ, প্ল্যান করে। হ্যাঁ, এটা একেবারে মানে এটা যে কত বড় ইতিহাসের বিরুদ্ধে চলে যাচ্ছে, উনি ইতিহাসটা ডিনাই করছেন। এইটা তো একটু ভাবতে হবে যে মানে উনি তো পুরো পশ্চিমবঙ্গের ইতিহাসটাকে একেবারে উল্টে দিতে চাইছেন শুধু ব্যক্তিগত রোষের জন্য। এটা কি হচ্ছে? সেই শ্যামা প্রসাদ মুখার্জির দলের হয়ে ভোট চাইতে যে আসছে, তাকে আগামী দিন তমলুকের মাটিতে 4 তারিখের পর যাতে ঢুকতে না পারে এমন ভাষায় আপনাদের জবাব দিতে হবে। জবাব উনি পাবেন এবং 4 জুন মানুষ জবাব দেবে ওনার ভাষা সন্ত্রাস। উনি যেভাবে মানুষকে মানুষ বলে গণ্য করেন না, মহিলাকে অসম্মান করেন রেগুলার বেসিসে। একটা বাচ্চা মেয়ে, 14 বছরের মেয়ে রেপড হলো, সেইখানে মাননীয় মুখ্যমন্ত্রী মানে মহিলা মুখ্যমন্ত্রী সে বলছে যে আগে দেখুন তার লাভ অ্যাফেয়ার ছিল কি না, তার প্রেগনেন্ট ছিল কি না। এই মুখ্যমন্ত্রী মানুষ তো ছেড়ে দাও, মেয়েদের রেপের রেট তৈরি করে দেয়। তোমরা কোন রাজ্যে বাস করছি? শুনুন, অভিজিৎ গাঙ্গুলি, আমি নাম করেই বলছি, আমি রেখে ঢেকে রাগঢাক গুড়গুড় করে বলি না। আপনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রেট কি, শুনেছেন আপনি মুখের ভাষা? অভিজিৎ গাঙ্গুলি জিজ্ঞেস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কত, বলছে উনি মহিলা কিনা আমার সন্দেহ আছে। যে মহিলা বাংলার 2,12,00,000 মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, লক্ষ মায়েদের বোনেদের কন্যাশ্রী দিয়েছে,
10 কোটি বাড়িতে বিনামূল্যে রেশন পৌঁছেছে, সে মহিলার কখনো দিলীপ ঘোষ পিতৃ পরিচয় আর কখনো তমলুকের প্রার্থী দাম জিজ্ঞেস করছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচক্ষণ মানুষ, উনি জাজ ছিলেন। উনি যেটা বলেছেন সেটা পার্টি অফিসিয়ালি সমর্থন করে না, কিন্তু উনি যেহেতু সিনিয়র জাজ ছিলেন, উনি ওনার শোকজ লেটার উত্তর দিয়ে দেবেন। কিন্তু আমি একটা কথা বলতে চাই, পার্টিগত আমাদের ব্রিফ আছে যে কোনো মহিলাকে অপমান করা উচিত নয়, কিন্তু এই ব্রিফটা তো তৃণমূলের নেই, যার জন্য মুখ্যমন্ত্রী সারাক্ষণ মাননীয় প্রধানমন্ত্রীকে এমন এমন ভাষা প্রয়োগ করছে, যেখানে ভাষা সন্ত্রাস বলাটা আমাদের ভদ্রতা, এমন ভাষা প্রয়োগ করছে যেখানে বিভিন্ন চ্যানেলে ব্লিপ করতে হচ্ছে, ভাষাটা বলাও যাচ্ছে না। আমার তো রুচিতে বাঁধবে, আমি এইসব কথা রিপিট করি না, কারোর জন্য রিপিট করি না। এবং উনি বলে ফেলে বলেন যে আমাদের তো স্বভাবত এই ভাষা আমরা ব্যবহার করি, সেজন্য হ্যাঁ ঠিক আছে, আমার হয়তো বলা উচিত হয়নি, কিন্তু আমরা বলি, এটা স্বভাবত, মানে উনি বলেই দিচ্ছেন যে এটা এই ওনার স্বভাব। এখানে আমার একটাই প্রশ্ন, যেরকম উনি, যেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেরকম ওনাদের অফিসিয়াল স্পোক্স পারসন, কারণ কখন উনি অফিসিয়াল কখন অফিসিয়াল নয় সেটাও বোঝা যায় না, কুণাল ঘোষ, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি মাননীয় লিডার অফ অপোজিশনের বিষয়ে যে ধরনের কথাবার্তা বলেন, লিডার অফ অপোজিশনের নাকি বিয়ে করতে ইচ্ছে করছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে, বিয়ে পাগলা হয়ে যাচ্ছে, যখন তোমার মনে থাকবে কোনো একটা আন্দোলনের সময় মহিলা পুলিশ দিয়ে ওনাকে ঘেরাও করা হয়েছিল, এবং তখন উনি বলেছিলেন যে ডোন্ট টাচ মি, আমাকে যেন, এটা কিন্তু উনি জেন্ডারের ঊর্ধ্বে উঠে বলেছিলেন। কোনো এমপির গায়ে কোনো কেউ কিন্তু ছুঁতে পারেন, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু অ্যাসল্ট। কিন্তু এইটা নিয়ে এমন বিকট বিশ্রী, একদম মানে রুচিহীন কথাবার্তা বলেছিলেন। অর্ধেক কথা তো আমার মানে রিপিটও করা বাধে, মানে আমার সাজে না এই ধরনের কথা বলা। আমার এখানে একটাই প্রশ্ন, যে শুধু মহিলা বলে তার সম্মান রক্ষা করার দায় পুরো দেশের, আর পুরুষ মানুষের না মন আছে, না দেহ আছে, না সম্মান আছে, না মান আছে, এই ধরনের কোন সমাজে আমরা বাস করছি? আমরা তো মান সম্মানটা প্রত্যেকটা মানুষের, এটা একেবারে বেসিক রাইট। মানুষ মানেই মন যার হুঁশ আছে, তো সেইখানে এই ধরনের কথাবার্তা কোথায় নেমে যাচ্ছে রাজনীতি? কই আমাদের নেতারা তো এই ধরনের কথাবার্তা বলেন না। এটা কোথায়? একজন মুখ্যমন্ত্রী, কনস্টিটিউশনাল হেড, জনপ্রতিনিধি, কতগুলো মানুষের উনি প্রতিনিধি, একটা নতুন আশা নিয়ে পশ্চিমবঙ্গকে নতুন আশা দেখানোর চেষ্টা করেছিলেন, প্রতিশ্রুতির বা পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে। আমার ভীষণ মায়া হচ্ছে, এমনই রাজ্যে আমরা বাস করছি যেখানে মুখ্যমন্ত্রীর কপালে ফুটো হয়ে যাচ্ছে, কিন্তু বাড়িতে চিনি, স্যাভলন, ডেটল, বরফ কোনোটাই নেই, তাকে অভিষেকের গাড়িতে করে নিয়ে যেতে হচ্ছে। আমি তো জানি উনি জেড ক্যাটাগরি প্রোটেক্টি, তো প্রোটেক্টির মাথায় ফুটো হয়ে গেলে সঙ্গে সঙ্গে যে অন্তত বেসিক একটা ড্রেসিং করবে ছবি তোলার আগে, সেটুকু করার, তাহলে আমরা আমাদের সাধারণ মানুষের কী হবে? এমনই হাঁটছেন উনি, কত হাঁটছেন, হেলিকপ্টার নামছেন উঠছেন, কষ্টকর, গরমে ভীষণই কষ্ট হয়, কিন্তু এতটাই উনি হাঁটছেন হাওয়া চটি পরে যে সেফটি পিন খুলে পড়ে গেল, চটি ছিঁড়ে পড়ে গেল, উনি নিজে আবার সেফটি পিন লাগাচ্ছেন, তাহলে ওনার সিকিউরিটি গার্ডরা কী করছে? মানে তাহলে আমার মনে হয় একেবারে ওনার এই মুহূর্তে ছেঁড়া চটি নিয়ে স্টেজ থেকে নেবে, মনের দুঃখে পুটলি পাটলা গুছিয়ে কেটে পড়া উচিত। কারণ এনিওয়ে 4 জুন উনি যে রিয়াকশানটা চাইছেন, সুন্দর রিয়াকশান উনি পাবেন, একেবারে সোজা পশ্চিমবঙ্গের মানুষ ওনাকে বে অফ বেঙ্গলে ছুঁড়ে ফেলে দেবে উইথ দ্যাট ছেঁড়া চটি। আর পরিযায়ী শ্রমিক যারা, তারা যেখানে যেখানে বাইরে কাজ করছে, চলে আসুন, আপনাদের আলাদা করে একটা স্বাস্থ্যসাথী কার্ড দেবো, আপনার পরিবার আলাদা পাবে, আপনি একটা আলাদা পাবেন, তার কারণ আমরা চাই দেশের ছেলেরা দেশে ফিরে আসুক। একটা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে করবেটা কি? একে তো স্বাস্থ্যসাথী কার্ড আদি জায়গায় কাজ করে না, স্বাস্থ্যসাথী কার্ডের যা পেন্ডিং পেমেন্ট আছে সেগুলো রাজ্য সরকারের হেলথ মানে স্বাস্থ্য দপ্তর দেয় না, তো সেই জন্য যাই হোক সেটা আলাদা ব্যাপার। কিন্তু পরিযায়ী শ্রমিকরা ফিরবে কিসের আশায়? একটা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য, যেখানে 34 বছর ধরে সিস্টেম্যাটিক্যালি সিপিএম একটার পর একটা ফ্যাক্টরি বন্ধ করেছে। পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে যে পার্টি এলো রাজ্যে,
হই হই করে 2011-য় তারা যে কটা ফ্যাক্টরি বাকি ছিল সে কটা তো বন্ধ হয়েই গেল, এবং মানে জমি অধিগ্রহণ করতে দেবে না এই অজুহাতে সিঙ্গুর থেকে টাটাকে একেবারে বিতাড়িত করে ছাড়লো। তোমার মনে থাকবে বিশাল রাস্তা জুড়ে আন্দোলন, এবং ফাইনালি টাটা ফ্যাক্টরিতে এমন ভাঙচুর করলো গিয়ে টাটা চলে যেতে হলো। এবং আজকাল তুমি দেখবে 2-1 দিন ধরে আমি দেখছি, এটা আমার হাসি পাচ্ছে, যেহেতু হুগলি ইলেকশনে ঢুকছে সোমবার, আমার হাসিই পাচ্ছে, কারণ কয়েকজন চ্যানেল ওইখানকার মানে টাটা ফ্যাক্টরিতে যে বাঙালি ছেলেরা কাজ করছে তাদের সঙ্গে ইন্টারভিউ নিয়েছে, এবং তারা বলছে যে হ্যাঁ খুব ভালো আছি আমরা, গুজরাটে খুব ভালো আছি। আজকে এরাই তো পরিযায়ী শ্রমিক, আমি যদি জাস্ট ফর এক্সাম্পল ধরি, এরাই, কিন্তু তারা সব শেষে বলছে যে এখানে যা ফ্যাসিলিটিস আমরা পাচ্ছি এগুলো যদি আমরা বাড়িতে পেতাম, কলকাতার মানে পশ্চিমবঙ্গের মধ্যে পেতাম, তাহলে বাড়ির ছেলে বাড়িতে ভাত খাচ্ছে। কিন্তু সেটা তো হবার নয়। একটা স্বাস্থ্যসাথীর লোভে এইখানে ফিরবে যেখানে কোনো ল অ্যান্ড অর্ডার নেই, যেখানে 2 দিন অন্তর বোম পাওয়া যাচ্ছে, যেখানে কন্টিনিউয়াস ফায়ার আর্মস পাওয়া যাচ্ছে। তা একটা বাচ্চা 5 বছর 6 বছরের ছেলে বাচ্চারা খেলতে গিয়ে বোম ফেটে যাচ্ছে, তারা বল ভেবে লাথি মারতে যাচ্ছে, সেটা অ্যাকচুয়ালি বোম ফেটে কার হাত উড়ে যাচ্ছে, কে মারা যাচ্ছে, কে এতটাই ইনজিওর যে সারা জীবন বিকলাঙ্গ হয়ে থাকবে। তো এই যে এরা পরিযায়ী শ্রমিক, তাদের প্রাণে ভয় নেই। ইউনিভার্সিটি মাত্র কয়েকটা ছিল, আর এখন জেলায় জেলায় ইউনিভার্সিটি, জেলায় জেলায়। আমি তো দেখিনি, তোমরা দেখেছো কি? আমি তো কোনোদিন দেখিনি। যে ইউনিভার্সিটিগুলো আছে তার রেজিস্ট্রার নেই, যে ইউনিভার্সিটিগুলো আছে তাদের ভাইস চ্যান্সেলর নেই। সেখান থেকে আমি বেশি দূর যেতে হবে না, তুমি এখানে যাদবপুর ইউনিভার্সিটিতে দেখো, একটা ছেলে ওপর থেকে পড়ে সুইসাইড করলো, তার অ্যান্টি র্যাগিং সেল পর্যন্ত নেই, কেউ জানে না কেন হলো। সেটার এক্সামিনেশন হতে, তার ইনভেস্টিগেশন হতে গিয়ে কত বড় একটা আন্দোলন হয়ে গেল। এই হেন রাজ্যে আমরা বাস করি যেখানে শিক্ষার পর্যন্ত চলে গেছে। মা সরস্বতীকে ওই যে বাধা দিয়েছিল তো সরস্বতীর পুজো দিতে, কন্টিনিউয়াস বাধা দেয়, মা সরস্বতী পর্যন্ত এবার চলে গেছে। গণেশ তো অনেক আগেই চলে গেছে, মা দুর্গাকে পর্যন্ত বাধা দেয়। তো সেই জন্য শিক্ষা কোথা থেকে থাকবে? যে পার্টি বলে মা মাটি মানুষের সরকার, মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে মায়েদের ধর্ষণ। আজকে সন্দেশখালি নিয়ে কথা বলার হয়তো সময় নেই তোমার, কিন্তু সন্দেশখালি নিয়ে যে এত বাজে বকে যাচ্ছে, পরের পর স্ট্রিং ভিডিও বের করে যাচ্ছে, এবং একদম উল্টো পাল্টা কথা বলে যে বলছে যে এই মেয়েদের নাকি আমরা 2000 টাকার বিনিময়ে নাকি আমরা তাদের দিয়ে ফলস স্টোরি করিয়েছি। কে ঠিক করছে মেয়েদের এই রেটটা? কে ঠিক করছে? উনি কে এই ধরনের কথাবার্তা বলার? একটা মেয়ের সম্মান শুধুই 2000 টাকা? উনি ঠিক করে দেবেন মেয়েদের হাফ রেপ, ফুল রেপ, এই ধরনের একটা মেয়েদের সম্মান নিয়ে ছেলে খেলা করা? আর বলছে যে আমরা করছি, আমরা যেভাবে মেয়েদের সম্মান করি। আজকে যদি এতটাই ওনার মনে হয় যে এরা নাকি বিজেপি করছে, মুখ ঢেকে নাকি মেয়েরা চক্রান্ত করছে, উনি যেতে পারতেন। হেলিকপ্টার তো সব জায়গায় যাচ্ছে, যেতেও হেলিকপ্টার সন্দেশখালি গিয়ে দেখতেন উনি আদৌ এরা কারা। মুখ খুলতে তো ওরা মেয়েরা কিন্তু প্রথম দিন থেকে বলে যাচ্ছে, হালে ওরা বলছে যে আমরা এখন বিজেপি করতে চাইছি, কিন্তু ওরা কিন্তু প্রথম দিন ধরে বলছে যে আমরা তৃণমূলই করি, তৃণমূলেরই লোক, তৃণমূলেরই নেতা, মুখ্যমন্ত্রীর নেতা। মুখ্যমন্ত্রী যাকে প্রোটেক্ট করছে, শাহজাহানকে প্রোটেক্ট করার চেষ্টা করলো বাজেট সেশনের শেষের দিন অবধি, কন্টিনিউয়াস বলে গেল। রিসেন্টলি অভিষেক ব্যানার্জি বলেছে যে না, সাসপেন্ড করা উচিত হয়নি, আমাদের আরেকটু ভাবনা চিন্তা করা উচিত ছিল। তো এই তো মুখ্যমন্ত্রী, যেখানে মায়ের সম্মান নেই, মাটিটাকে শেষ করে ফেললো। শাহজাহান জাস্ট সন্দেশখালির একটা ছোটো এক্সাম্পল আমি দিচ্ছি, বাকি পশ্চিমবঙ্গের জমিকে কি করেছে তোমরা ভালো করে জানো। সন্দেশখালিতে নোনা জল ঢুকিয়ে যেখানে ধান জমি নষ্ট করেছে, এই পাপ, যে পাপ ওরা করছে ভগবান ক্ষমা করবে না। আর বাকি রইল মাটি, পাথর, সুরকি, বালি, কয়লা, সব তো খাওয়া হয়ে গেছে, খুঁড়ে খাওয়া হয়ে গেছে। তার আবার কমিশন কালীঘাটে যায়, সেটা মুখ্যমন্ত্রী জানেন, মুখ্যমন্ত্রীর জ্ঞানও তো আছে এগুলো। মানুষের কথা যদি আমি বলি, মানুষ রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, এসএসসি স্ক্যাম একটা জাস্ট ছোট এক্সাম্পল, কত লোকের কত কী লুটেছে, কত লোকের স্বপ্ন শেষ করে দিয়েছে। এখন বলছে যে বিজেপি চাকরি খেকো, উনি তো সবচেয়ে বড় খেকো, উনি তো সব খান। ওনার দল আজকে ব্যালট পেপার পর্যন্ত খেতে বাকি রাখিনি, মানে এই এতগুলো যেগুলো আমি বললাম, মাটি, কয়লা, বালি সব খাওয়া হয়ে গেছে।
গরু তস্কারি করছে কন্টিনিউয়াসলি। আজকে পুকুর, আমি না সত্যি জানতাম না পুকুর চুরি নাকি হয়। এই তৃণমূলের আমলে আমি এটাও দেখলাম পুকুর চুরি হচ্ছে। মানে কোনো ন্যাচারাল অ্যামিনিটি তারা বাকি রাখছে না, করতে করতে এখন চাকরি, মানুষের জীবন, মানুষের স্বপ্ন খেয়ে নিচ্ছে। একটা সিস্টেম্যাটিক্যালি ক্যাবিনেট থেকে তৈরি করলো সুপার নিউমারি জব, আর কাদের জন্য? যাদের জন্য তারা টাকা নিয়েছে। আর সেই টাকা কে খেয়েছে সেটাও আবার কুণাল ঘোষ হাফবেলায় চেঞ্জ হয়ে গিয়ে পরে, মানে সকালবেলা তাকে বের করে দিয়েছে, বিকেলবেলা গিয়ে আরেকটা চ্যানেলে বলে দিয়েছে। এই তো হচ্ছে তাদের পার্টি। মুখ্যমন্ত্রী, আমি বুঝতে পারছি মুখ্যমন্ত্রী ইজ আন্ডার আ লট অফ স্ট্রেস। ওনার পাশে কেউ নেই, এই এক অশিক্ষিত ভাইপো ছাড়া বাকি লোককে তো ভাইপোই তাড়িয়ে দিয়েছে। এবার উনি ভীষণ চিন্তিত, যার জন্য চটি ছিঁড়ে যাচ্ছে, যেন কপাল ফুটো হয়ে যাচ্ছে। এবার উনি স্টেজে দাঁড়িয়ে, আমার মায়া হয়, স্টেজে দাঁড়িয়ে উনি কেরিয়ার অপশানস চিন্তা করছেন। ভালো বাসন মাজতে পারেন, ভালো রান্না করতে পারেন, মানে প্রধানমন্ত্রীকে পর্যন্ত মাছ রান্না করে খাওয়ানোর নিমন্ত্রণ দিয়েছেন। তো চিন্তাভাবনা করে রাখা উচিত, কারণ মুখ্যমন্ত্রী 24-এ আছেন, কারণ এটা তো মুখ্যমন্ত্রী হাঁটানোর ইলেকশন নয়। মুখ্যমন্ত্রী আবার এর মধ্যে, মানে উনি ভীষণ দূরদর্শী। তো তোমার মনে থাকবে যখন অরবিন্দ কেজরিওয়ালকে ধরে নিয়ে গেল, এইখান থেকে পাঠালো 2জন এমপি, কিসের জন্য পাঠিয়েছিল? জেল সার্ভে করার জন্য। ওখানে কীরকম অবস্থা, কীরকম ব্যবস্থা, যাবে তো, নয় এখানে যাবে, নয় তিহারে যাবে। মুখ্যমন্ত্রীকে তিহারেই হতে যেতে হবে, তাই এত ব্যবস্থাপনা করে আসতে, ওখানে কীরকম চলছে, কি হয়, ফ্যাসিলিটিস কী আছে নেই, সেগুলো একটু দেখে রেখি টেকি করে এসে এখানে রিপোর্ট দিয়েছি। তুমি চিন্তা করো না, এতটাই টেনশন মুখ্যমন্ত্রীর। এসএসসিতে যখন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে ওরা অ্যাপিল করতে গেল, ওদের কিন্তু সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা, যে হাতে পায়ে ধরছি মাই লর্ড, ক্যাবিনেটকে যেন সিবিআই কিছু না করে, চুলোয় যাক 25,000 লোকের চাকরি, তারা টাকা ফেরত দেবে না দেবে সেটা তো সেকেন্ড ফ্যাক্টর। এই কোর্ট কেসের মধ্যে তারা দে ডিডন্ট ইভেন রেজ ইট। ওদের একমাত্র হচ্ছে এই মুখ্যমন্ত্রী আর তার ক্যাবিনেট যেন এই মুহূর্তে জেলে না যায়, মানে জেলে যাবে এটা কিন্তু অবধারিত, এবং মুখ্যমন্ত্রী ভালো করেই জানেন। তো সেই জন্য উনি কেরিয়ার অপশানসও চিন্তা করে রাখছেন, যে বাসন মাজবে কার বাড়িতে, করবে কার বাড়িতে, রান্না করবে কার বাড়িতে, এটা ভাবা উচিত। কারণ এই যে রেখাপাত্রকে নিয়ে এত বাজে বাজে কথা বলে, সেই একটা অর্ডিনারি মেয়ে, একদম প্রান্তিক মেয়ে, সে 2টো বাড়িতে কাজ করে তার জীবিকা চালায়। সন্দেশখালির অবস্থায় এই করে রেখেছে। আজকে মুখ্যমন্ত্রী থাকতে, মহিলা মুখ্যমন্ত্রী থাকতে মেয়েদের হাল এমন জায়গায় পৌঁছে গেছে যে বাড়িতে পুরুষ মানুষ নেই, কোনো আর্থিক স্বাবলম্বন নেই, আর্থিক শুধু ওই অনুদান দিচ্ছে 500 টাকা, সেটা আবার এখন গাজর ঝুলিয়েছে সামনে, 1,500 টাকা করবে নাকি সারা জীবন পাবে। কেন অনুদান দিতে হবে কেন? এটা একটু মানুষ ভাবুক, কেন অনুদান দিয়ে একটা সরকার চলবে? এই দান, ওই দান, অমুক দান, তুমি অর্থ সংস্থা করছো না কেন? আমি সত্যি সত্যি মেয়েদের, আমাদের যেরকম আছে, আমরা তো লক্ষপতি নারী তৈরি করি বিভিন্ন রাজ্যে, আমরাও মেয়েদের হেল্প করি, মাইক্রো ক্রেডিট আছে, মুদ্রা লোন আছে, বিভিন্ন জায়গায় মেয়েদের জন্য আমরা সঠিকভাবে আর্থিক স্বাবলম্বনের কথা চিন্তা করি। মহিলা মুখ্যমন্ত্রী হয়ে ব্যথা বুঝতে পারছে না মহিলাদের। আমরা সবাইকে একসাথে নিয়ে ইন্ডিয়া জোটই জিতবে। কালকে পর্যন্ত আমাদের কাছে যে হিসেব আছে তাতে ওরা বড় জোর 190 থেকে 195, আর ইন্ডিয়া জোট 315 ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে, 3-4টে পার্টি বাদ দিয়ে এখনো। কাজেই মোদি আসছে না। আচ্ছা তাহলে ছাড়লেন কেন? তাই যদি না 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 উনি তো বলছেন না ভুল করেছেন। শোনো, যে ইন্ডি অ্যালায়েন্স মোদিজিকে টক্কর দেবে, সেটার বেসিক্যালি হচ্ছে, মানে বেসিস হচ্ছে তার একটাই কমন পয়েন্ট হচ্ছে মোদিজির বিরোধিতা তারা করছে না। কিন্তু তুমি তাদের কথাবার্তাগুলো শোনো, তাদের একমাত্র বিরোধিতা হচ্ছে ইডি সিবিআই যেন তাদের পেছনে না লাগানো হয়, সেই জন্য মোদিজিকে ওদের ওখানে দিল্লিতে তাদের চাই না। আর কিন্তু কোনো কনস্ট্রাকটিভ কারণ তুমি পাবে না যে হ্যাঁ মোদিজি এটা ভুল করেছে বা মোদিজি ওটা ভুল করেছে, কোনো পাচ্ছে না, ভুল ধরতেই পারছে না। সেখানে গিয়ে ছবি টবি তুলে এসে তারপরে এখন বললো কংগ্রেস আদৌ 40টা আসন পাবে কিনা, তো উনি ভেবে উঠতে পারছে না। সেই জন্য লবণ জোশের মতন তাকে 2টো সিট দেওয়া হলো, সেটাও যাও। তারপরে মনে হলো যে না আমি কিচ্ছু করবো না, গাড়ি থেকে নেবে বলে আমি ওদের কেউ নই, ওরাও আমাদের কেউ নয়। খানিকটা হাত পা ছড়িয়ে কাঁদলেন যে রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে ঢুকছে, কেন ওনাকে না বলে ঢুকছে? আরে তুমি মুখ্যমন্ত্রী, অফিসিয়াল চিঠি তুমি পাওনি, জানো না? না উনি নাকি, ওনাকে বলা উচিত ছিল ফোন করে, মমতা আন্টি হাম আ রাহা হ্যাঁ আপ যারা আইয়ে, এটা উচিত ছিল। রাহুল গান্ধী, এটা অন্যায় এগুলো মমতা ব্যানার্জিকে না বলে ঢোকা। এবং তারপরে এখন বেশ কয়েকটা, প্রথম 3টে ফেজে
কন্টিনিউয়াস বলে গেল যে কংগ্রেস সিপিএম ভোট কাটছে, কংগ্রেস সিপিএম কেউ নয়। এখনো বলছেন যে বাংলায় কংগ্রেস এক্স্যাক্টলি এখন নতুন হয়েছে যে বেঙ্গলে আলাদা, দিল্লিতে নাকি উনি সঙ্গে আছেন, আবার সঙ্গেও খুব একটা নেই, বাইরে থেকে সাপোর্ট করবে। তা উনি উনি তো নিজেই বুঝতে পারছে না। আমি সেদিন একটা চ্যানেলে বলছিলাম যে ওনার হচ্ছে এখন অবস্থা ওই সেই হ্যামলেটের টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চেন। এবং কংগ্রেসের ক্ষেত্রে তৃণমূলের বার্তা হচ্ছে মান না মান मैं तेरा মেহমান। আমি মানে তৃণমূল ঢুকবে না। আজকে আবার খারগেজি তা আবার একটা মানে প্র্যাকটিক্যালি আমি বলবো যে পুরোপুরি অধীর রঞ্জন চৌধুরীকে মানে একেবারে তার কোনো মানে মান সম্মানটুকু নেই, তার কোনো অস্তিত্ব পর্যন্ত ডাকছে না। আমার খারাপ লাগে, কারণ এদের সঙ্গে কংগ্রেসের অনেকের সঙ্গে তো আমাদের টিভিতে বসতে হয়, একটা পার্টির উপরেও তো একটা বন্ধুত্ব থাকে, যে এদের কোনো তাহলে মানে কোনো মান্যতাই নেই। অধীর রঞ্জন চৌধুরীকে যখন ন্যাশনাল কংগ্রেস বলছে ওকে ডিসাইড করবে খারগেজি মানে ন্যাশনাল কংগ্রেস, তাহলে প্রদেশ কংগ্রেসের কোনো অস্তিত্বই রইল না। আমি তো আই ফেল টু আন্ডারস্ট্যান্ড দিস। তাহলে এদের কী হবে, যারা বাকিজন যারা একটা অধীর রঞ্জন যদি সিট বোধহয় জিততেও পারে, আমি জানি না, বহরমপুর তো ওনার ভালোই অবস্থা, তাহলে সেই সিটটা কি তাহলে ন্যাশনাল কংগ্রেসের না প্রদেশ কংগ্রেসের, নাকি অধীর রঞ্জন চৌধুরীর কী হবে, উনি অ্যালায়েন্সে থাকবেন কি থাকবেন না, এগুলো কি এরা ভাবে না? কিছুদিন আগে দেখা গেল ইন্ডিয়া জোট নিয়ে এত কিছু আবার বলছে মুখ্যমন্ত্রী, আবার ইন্ডিয়া জোটে আসছেন, বলছেন কি বলবেন? ওই যে বললাম যে রহে না রহে হাম, গানটা হচ্ছে মেহকা করেঙ্গে লেকিন ইরিটেট করতে রহেঙ্গে, মানে উনি অ্যালায়েন্সে থাকবেন বা থাকবেন না, উনি যেরকম কংগ্রেসকে জ্বালাবেন তেমনি সিপিএমকে জ্বালাবেন, তেমনি অ্যালায়েন্সের অন্য মেম্বারদের জ্বালাবেন, কারণ উনি কখন কি করবেন। আমরা তো ভুক্তভোগী না, বিজেপি তো ভুক্তভোগী। বিজেপি জানে যে ওর ওপর কখনো ভরসা করতে নেই। আমি বার্তা পাঠাতে চাইব অধীর রঞ্জন চৌধুরীকে, কারণ খারগেজিকে বলে লাভ নেই, উনি বেঙ্গল নিয়ে কিছুই বোঝেন না, জানেনও না, যে মমতা ব্যানার্জির উপর দয়া করে ভরসা করবেন না, ওনাকে ছেড়ে দিন, উনি ওনার মতন থাকুক। হি ইজ এ রিজনাল পার্টি, এর থেকে বাইরে উনি উঠতে পারবেন না। 42টা সিট প্লাস 3টে সিট নিয়ে উনি যাচ্ছেন প্রধানমন্ত্রী হতে। উনি তো আবার বলেন না, বাকি যে ভাষাটা বলেন আমি আর রিপিট করতে চাইছি না, উনি বলেন না, অভিষেক ব্যানার্জি বলতে পারে না। তো এই শয়ে নিয়ে কে যে রইবে কে যে সইবে, এটা একটু চিন্তাভাবনা করার দরকার। তৃণমূল যাচ্ছে, কংগ্রেসকে যেন না ডোবে। কংগ্রেস আফটারঅল একটা ন্যাশনাল পার্টি। তুমি চিন্তা করো, আমার মানে হঠাৎ মনে পড়ে গেল, মুখ্যমন্ত্রী বলছে যে 40 ক্রস করবে না, সেটা প্রধানমন্ত্রীর খুব পছন্দ হয়েছে। প্রধানমন্ত্রী এই কথাটা তুলে পার্লামেন্টে বলছে যে ভাই बंगाल से इंगित आया है, बंगाल बोल रहा है कांग्रेस 40 মানে ক্রস করেগা তো নেই। আমরা আশীর্বাদ করছি ভাই, অন্তত তোমরা গ্যালারি সিটগুলো পাও। চিন্তা করো তৃণমূলকে নিয়ে কতদিন এরকম পায়ের কাঁটা নিয়ে ঘুরবে।